তাহলে আজকে ক্লাস হবে অ্যাকাউন্টিং ফর এনজিও 10 নম্বর অধ্যায়। 10 নম্বর অধ্যায় খুবই সহজ অঙ্ক, সেটা অন করেন। দেখেন এই অধ্যায়ের অঙ্ক মাত্র 3টা ফরম্যাটে আলাদা করা হয়েছে। 1 নম্বর ফরম্যাট রিসিভ অ্যান্ড পেমেন্ট, যেটা আমরা ক্যাশ বুক বলতাম, নগদান বই, সেটা। এবার 2 নম্বরে ইনকাম অ্যান্ড এক্সপেন্ডিচার, আয় ব্যয় বিবরণী। 3 নম্বরে ব্যাংক রিকনসিলেশন। ব্যাস, এই 3টা ফরম্যাট থেকে 2টো অঙ্ক পাবেন পরীক্ষায়। এখন রিসিভ অ্যান্ড পেমেন্ট কি? নগদান বই আমরা একটা অঙ্ক দেখলে বুঝতে পারবো। 1 ঘরে নগদান, 2 ঘরে নগদান, 3 ঘরে নগদান এখানে নেই, 2 ঘরে পর্যন্ত আছে। দ্য ফলোয়িং ডাটা আর রিলেটেড টু এনজিও প্রশিকা অফ ঢাকা ব্রাঞ্চ, যেখানে ওপেনিং ক্যাশ ব্যালেন্স ছিল 50,000 টাকা, ওপেনিং ব্যাংক ব্যালেন্স ছিল 4 লক্ষ টাকা। আচ্ছা, যেটা ওপেনিং থাকবে আমরা তো জানি নগদান বইয়ের ডেবিট পাশে ওপেনিংগুলো প্রথমে লিখতে হয়। ডোনেশন রিসিভ, যেগুলো যেগুলো রিসিভ করবে সব রিসিভ পাশে চলে আসবে। আচ্ছা, এরপর আছে পেমেন্ট অফ রুরাল এমসি লোন, ক্ষুদ্র ঋণ প্রদান করা হয়েছে, পেমেন্ট করা হয়েছে, পেমেন্ট করলে মাইনাসের দিকে চলে যাবে, পেমেন্টের দিকে। এক সাইডে রিসিভ আর এক সাইডে পেমেন্ট লেখা থাকবে। এবার ওয়ার্কশপ এক্সপেন্সেস পেইড করা হয়েছে, পেমেন্ট করা হয়েছে। পোস্টেজ অ্যান্ড মোবাইল বিল পেইড করা হয়েছে, এটা পেমেন্টে যাবে। লিগাল এক্সপেন্স পেইড করা হয়েছে, এটা পেমেন্টে দেখাতে হবে। এর পারচেস অফ ফার্নিচার, ফার্নিচার ক্রয় করা হয়েছে, এটা পেমেন্টে দেখাতে হবে। ঠিক। আসসালামু আলাইকুম। আচ্ছা, আমি তো ক্লাস নিচ্ছি, এখন তো ক্লাসে এখন সেই সময় গাড়িতে ছিলাম, এখন তো ক্লাসে আছে। এখন তো পরে কথা কি বলবো, আমি সকালে থেকে ফোন দিই 9টার দিকে। এখন পারচেস ফার্নিচার এটা পেমেন্টে যাবে, স্যালারি অ্যান্ড অ্যালাউন্স এটা পেমেন্টে যাবে, অফিস রেন্ট পেইড এটা পেমেন্টে দেখাতে হবে, পারচেস স্টেশনারি, স্টেশনারি ক্রয় করা হয়েছে, এটা পেমেন্টে যাবে। এরপরে ক্লোজিং ক্যাশ ব্যালেন্স, এই যে ক্যাশ ব্যালেন্স হাতে আছে, এটা পেমেন্ট সাইডে ব্যালেন্স হিসেবে লিখতে হবে। আর ওপেনিং ব্যাংক ব্যালেন্স কিন্তু এখানে দেওয়া নেই, সেটা আমরা বের করে নিতে পারবো। প্রিপারে রিসিভ অ্যান্ড পেমেন্ট অ্যাকাউন্ট, তো রিসিভ অ্যান্ড পেমেন্ট অ্যাকাউন্ট অনেক সহজ। এবার দেখেন কিভাবে করতে হয়। প্রথমে একটা ছক তৈরি করব। এই ছকের এক সাইডে রিসিভ লিখবো, টাকার কলাম একটা বা দুটো লিখলেও হবে। আর পেমেন্ট সাইডে এই সাইডে করলাম, দুটো কলাম দিলাম। আচ্ছা, একটা কলাম দিলাম, সমস্যা নেই। তো প্রথমে ওপেনিং ব্যালেন্স, এটা আমরা রিসিভের পাশে 50,000 ক্যাশ ইন হ্যান্ড আর ক্যাশ অ্যাট ব্যাংক লিখেছি, মোট 4,50,000 টাকা ওপেনিং ব্যালেন্স ছিল। আর এরপরে রিসিভ ছিল ডোনেশন রিসিভ, অনুদান রিসিভ করেছি 2 লাখ টাকা, এই মোট 6,50,000 টাকা হলো। আচ্ছা, পেমেন্ট পাশে যতগুলো ছিল, যেমন পেমেন্ট টু এমসি লোন পেমেন্ট করা হয়েছে, তা গ্রাহকদেরকে ওয়ার্কশপ এক্সপেন্সে যেটা টাকা প্রদান করা হয়েছে, যত টাকা চলে যাবে সব পেমেন্টে পেমেন্টে পেমেন্টে, এগুলো সব লিখে দিলাম। পার্চেস অফ ফার্নিচার, পেমেন্ট অফ এমসি লোন, স্যালারি অ্যালাউন্স, এরপরে ওয়ার্কশপ এক্সপেন্সে, অফিস রেন্ট, পোস্টেজ, মোবাইল বিল, এগুলো সব সব প্রদান করা হয়েছে, টাকা চলে গেছে, সব পেমেন্টে চলে গেছে এখানে, লিগাল এক্সপেন্স সহ। এরপরে কি করবেন? ব্যালেন্স, তো ক্যাশ ইন হ্যান্ড ব্যালেন্স কিন্তু দেওয়া রয়েছে 60,000 টাকা। কিন্তু আমরা এখানে প্রথমে রিসিপ্ট পাশে দেখবো যে রিসিপ্ট পাশটা বড় হবে, তো রিসিপ্ট পাশটা আগে যোগ করবেন। যোগ করার পরে কত হলো? 6,60,000। এই 6,50,000 এটা আমরা ক্রেডিট পাশে নিয়ে চলে আসলাম, আবার পেমেন্ট পাশে নিয়ে আসার পরে এখান থেকে ক্যালকুলেটর এবার মাইনাস করেন। এই 1 লাখ, 2 লাখ, 50,000, 20,000, এগুলো সব বাদ দিয়ে দেন। দেওয়ার পরে কত টাকা থাকে? 2,60,000 টাকা থাকে। তো 2,60,000 টাকা যে ব্যালেন্স, এর ভিতরে অলরেডি ক্যাশ ইন হ্যান্ড আছে 60,000 টাকা, আর 2 লাখ টাকা হলো ক্যাশ অ্যাট ব্যাংক। ক্যাশ অ্যাট ব্যাংক নামে 2 লাখ টাকা। ক্লিয়ার? এটা বুঝতে কারো অসুবিধা হয়েছে নাকি? তাহলে ক্যাশ অ্যাট ব্যাংক কত টাকা ছিল? 2 লাখ টাকা, আমরা বুঝতে পারছি। শেষ।
একই অবস্থা। ওপেনিং ব্যালেন্স এখানে 20,000 টাকা, ব্যাংক ব্যালেন্স 4,30,000 টাকা। এই হচ্ছে আমাদের ওপেনিং ব্যালেন্স লিখলাম। এরপরে ডোনেশন রিসিভ, এখানে ডোনেশন রিসিভ রয়েছে 1,00,000 টাকা। এগুলো সব রিসিভ পাশে গেল। এবার এমসি লোন পেমেন্টের পাশে চলে যাবে। পেমেন্ট আমি একটা আলাদা কালার দেখাচ্ছি। এগুলো সব পেমেন্টের পাশে চলে যাচ্ছে। এই যে পারচেস করলে টাকা চলে যায়, পেমেন্ট পাশে চলে গেল। এরপরে স্যালারি পেইড, অফিস রেন্ট পেইড, পারচেস স্টেশনারি, এগুলো সব পেমেন্ট পাশে চলে যাবে। এবার ক্লোজিং ক্যাশ ইন হ্যান্ড হাতে আছে, যেটা হাতে আছে সেটা এই সাইডে ক্যাশ ইন হ্যান্ড হাতে আছে 21,000 টাকা। অথচ আমাদের এখানে কত টাকা আছে? 81,000। 81 থেকে 21 বাদ দিলে 60,000। এই 60,000 টাকা ক্যাশ অ্যাট ব্যাংক। 3 নম্বরে ওপেনিং ক্যাশ ব্যালেন্স, ব্যাংক ব্যালেন্স এখানে নেই। তো এগুলো সব সিঙ্গেল কলাম, আমরা যেগুলো করতেছি সব কি সিঙ্গেল কলাম। আচ্ছা, এবার ডাবল কলাম দেখাই। ডাবল কলামে কি হবে? ব্যাংকের জন্য একটা আলাদা কলাম থাকবে। এই 4 নম্বরে এটাও আমাদের সিঙ্গেল কলাম। এদের লেখা রয়েছে 5 নম্বরে সিঙ্গেল কলাম ক্যাশ বুক দেখাও। এই সিঙ্গেল কলাম পারবেন এখন? 6 নম্বরে এখানে বলছে সিঙ্গেল কলাম ক্যাশ বুক দেখাও। 7 নম্বরে ডাবল কলাম ক্যাশ বুক, এইটা আমরা করবো এখন। তাহলে ওপেনিং ক্যাশ ব্যালেন্স 30,000 আর ব্যাংক ব্যালেন্স 2,80,000। এখন যেহেতু ডাবল কলাম বলেছে তাহলে দুইটা কলাম করতে হবে টাকার জন্য, ক্যাশ আর ব্যাংক। এখন ওপেনিং ব্যালেন্স 30,000 আর 2,80,000। তারপরে কি আছে? ডোনেশন রিসিপ্ট। তো রিসিপ্ট পাশে এখন ইন ক্যাশ, তার ক্যাশে রিসিভ করেছে, এটা কিন্তু চেক নেয়নি। চেক নিলে আবার ব্যাংকে চলে আসতো। তাহলে 70,000 টাকা ক্যাশের মধ্যে বসলো। আচ্ছা, পারচেস ফার্নিচার। ফার্নিচার ক্রয় করলে টাকা চলে যায়, পেমেন্টের দিকে যাবে। তো পারচেস করেছে, এটা কি ক্যাশে পেমেন্ট করেছে নাকি চেকে পেমেন্ট করেছে, এটা উল্লেখ নেই। উল্লেখ না থাকলে ক্যাশে। তো ফার্নিচার 65,000 টাকা ক্যাশে টাকা বসায় দিলাম। আচ্ছা, ক্যাশ উইথড্র, উত্তোলন করেছে ফ্রম ব্যাংক, ব্যাংক হতে। তা ব্যাংক হতে উত্তোলন করে নগদান বইতে নিয়ে আসছে, এগুলো কন্টা এন্ট্রি হয়। তো যখন ব্যাংকের থেকে উত্তোলন করলো তো ব্যাংক কমে গেল। তো ক্রেডিট পাশে চলে আসতে হবে 10 তারিখ। 10 তারিখে ক্রেডিট পাশে আসলাম, এখানে ক্যাশ নামে ওই ব্যাংকের থেকে টাকা উঠাই নিলাম। টাকা উঠাই নিয়ে এটা কন্টা এন্ট্রি, কোথায় চলে যাচ্ছে? এবার ক্যাশে চলে যাচ্ছে। তখন ডেবিট পাশে 10 তারিখ লিখলাম, ব্যাংকের থেকে আসলো, ক্যাশের ভিতরে টাকা বসলো 40,000 টাকা। এটা কন্টা এন্ট্রি, একই এন্ট্রি দুই পাশে যায়, এই হচ্ছে কন্টা এন্ট্রি। এবার 25 তারিখের ঘটনা। ক্যাশ ডিপোজিটেড ইনটু ব্যাংক, ক্যাশের থেকে নিয়ে ব্যাংকে জমা দিতে যাচ্ছি। তাহলে প্রথমে আমরা ক্যাশের থেকে উঠাই। 25 তারিখে ক্যাশের থেকে উঠালাম কি নামে? ব্যাংকে নিয়ে যাবো বলে ব্যাংক নামে উঠাই নিলাম, ক্রেডিট পাশে চলে আসলো। আর এই টাকাটা 25 তারিখ আবার ডেবিট পাশে চলে আসবে। এসে এবার ব্যাংকে বসাই দিলাম 10,000 টাকা ক্যাশ নামে, কন্টা এন্ট্রি। ব্যাস, আর কোনো তারিখ নেই, আর কোনো লেনদেন নেই। এখন আমরা যোগ বিয়োগ করব। প্রথমে ক্যাশের বই রিসিভ পাসটা যোগ করলাম, 1,40,000 টাকা। এই 1,40,000 থেকে মাইনাস করলাম, মাইনাস করলাম 65,000, 10,000 বাদ দেওয়ার পরে 65,000 টাকা ব্যালেন্স সিটি থাকলো। এদিকে 2,90,000 টাকা ব্যাংকের ব্যালেন্স, 2,90,000 টাকা বসালাম। এখান থেকে মাইনাস করলাম 40,000, থাকলো 2,50,000। এই 2,50,000 টাকা ব্যালেন্স সিডি, ব্যাংক ব্যালেন্স। তাহলে ডাবল কলামের অঙ্ক বুঝতে পারছেন? সিঙ্গেল কলাম আর ডাবল কলাম। এই কয়টা আছে? 9 নম্বর পর্যন্ত আসলাম, এটাও ডাবল কলাম, নিচের গুলো সব ডাবল কলাম। এটা 19 সালে আসছিল 10 নম্বরটা, এটা সিঙ্গেল কলাম। 11 নম্বরটা 20 সালে আসছিল, এটা ছিল ডাবল কলাম।
এই সিঙ্গেল কলাম আর ডাবল কলামের রিসিভ এবং পেমেন্ট, এখান থেকে কিন্তু অবশ্যই অঙ্ক আসবে। তাহলে আমরা প্রথম ফর্মেটে অঙ্ক পারবো ইনশাল্লাহ। তাহলে আজকে শুধুমাত্র প্রথম ফর্মেটে অঙ্কটাই করতে হবে, কারণ 2 নম্বর ফর্মেট থেকে অঙ্ক আসে না, আসে 1 নম্বর ফর্মেট থেকে। আবার আগামীকাল 2 নম্বর ফর্মেটটা করবো। 3টে ফর্মেট তো 3টে ক্লাস লাগবে।